আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক এই সেমিনারের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সেমিনারে আগত অন্যান্য আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে প্রবন্ধে আপনাদের সামনে পেশ করা হয়েছে যে পিআর পদ্ধতিতে দেশের নির্বাচন আর জুলাইয়ের যেই আন্দোলনটা ছিল, যেই স্মারকটা পেশ করা হয়েছে, সেটার আইনি ভিত্তিটা কতটুকু। আসলে আমরা আজকে যে আলোচনাটা এখানে করছি, এটা আলোচনার তেমন একটা দরকার ছিল না। কেন দরকার ছিল না এই জন্য বলছি, সরকার যে দায়িত্বে এসেছে তারা কিন্তু একটা বিপ্লবের পরে এসেছে। আর বিপ্লবীরা কি করছে জানেন, মূল দায়িত্বে না গিয়ে থার্ড পারসনকে এই জায়গাগুলোতে বসাই দিয়েছে। এই কারণে এখন গাড়ি রাঙ্গামাটি যাওয়ার কথা, এটা কিন্তু কক্সবাজারের দিকে চলে যেতেছে। আজকে আমরা যারা রেভলিউশন করি, রাজনৈতিক কর্মীরা যারা আছেন, সবচেয়ে বড় কি, যারা রাজনীতিতে অ্যাক্টিভ থাকে, আন্দোলন করে, সংগ্রাম করে, মাঠে থাকে, তারাই কিন্তু ড্রাইভিং সিটে থাকতে হয়। এখন আন্দোলন করে একজন, ড্রাইভিং সিটে যায় আরেকজন। বাংলাদেশের রাজনীতির এই জিনিসটার অবসান না হলে কোনো পদ্ধতি কিন্তু ঠিকঠাক মতো চলবে না। আমি এখানে যে পয়েন্টগুলো বলবো, পিআর পদ্ধতির পজিটিভ অনেক দিক আছে, নেগেটিভ অনেক দিক আছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ একটা ভুক্তভোগী। কোনো একটা জিনিস আমরা গ্রহণ করতে করতে যে জায়গায় চলে আসছি, যে সাধারণ পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের কি ভোগান্তি, ডাক্তার হিসেবে আপনারা হার্টবিটের একটা কিন্তু ক্যালকুলেশন দেওয়া দরকার। আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করতে গিয়ে অনেক লোক, তার সমর্থিত লোকটা বিজয় না হওয়ার কারণে সেখানে কিন্তু হার্ট ফেল করেছে, মারা গেছে। ভোট কেন্দ্রে কত লোকের জীবনহানি হয়েছে। সাধারণত নির্বাচন ব্যবস্থাপনায় যে পদ্ধতি আমাদের দেশে এখন কার্যকর আছে, সেটা একটা ব্যাকডেটেড সিস্টেম হিসাবে কিন্তু আমাদের সামনে আছে। এই জন্যই আজকে এই নতুন নিউ প্রপোজাল আসছে যে আপনি যদি এই যে আমরা পিআর পদ্ধতির কথা বলছি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা, সেটার মাধ্যমে একটা নতুনত্ব আনার জিনিস আমাদের সামনে এসে যাচ্ছে। এখন আমি বলবো, হয়তো আপনি বলবেন এই পদ্ধতিতে, আমার একজনে বলছে তাহলে তো আপনাকে তো ফর এমপি নাও বানাইতে পারে, তাহলে আপনার কি হবে? আমি বলছি দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আগে যে নির্বাচনটা হয়েছে, যারা নির্বাচিত হয়েছে এমপি, কিন্তু এর বাহিরেও অনেকটি আমাদের সংবিধান যে মন্ত্রী করার, টেকনোক্রেট মিনিস্টার করার কিন্তু সুযোগ আছে, এবং সেটাও কিন্তু হয়েছে। তাহলে কি পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর তাহলে কারা কারা এমপি হবে? আমি বলছি সেই পদ্ধতিগুলোও কিন্তু রাজনৈতিক দল তাদের দলীয়ভাবে অবস্থান করবে, প্রত্যেকটা এলাকায় নির্বাচনে প্রতিনিধি ঘোষণা করবে, তার নেতৃত্বে ইলেকশনটা হবে। সেভাবে রাজনৈতিক দল তার লিডারশিপ কিন্তু সিলেকশন দিতে পারবে। এক্ষেত্রে যদি আরেকটা কথা আমি বলি, যে তারা হয়তো বলছেন যে এই পদ্ধতিতে এমন এমন লোকগুলি ইলেক্টেড হয়ে যাবে যারা জীবনে কোনো দিন এই ইলেকশন করে জিতবে না, তাহলে এরকম লোক দিয়ে কি আমাদের রাষ্ট্র চালাতে হবে? আমি বলছি রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ কিছু লোক আছে। আপনি যদি মনে করেন যে আমাদের প্রফেসর এই ডক্টর নজরুল ইসলাম সাহেব, উনাকে যদি কোনো এলাকায় আমি ইলেকশন করাইতে পারবো না, কিন্তু উনার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা, মেধা আছে, কিন্তু উনি তো সংসদে প্রতিনিধিত্ব করার অধিকার রাখে। তাহলে এরকম বিশেষজ্ঞ ব্যক্তিগুলো, তাদের আসার কিন্তু একটা সুযোগ পিআর পদ্ধতি কিন্তু হয়ে যায়। তাহলে সেভাবে কিন্তু সংসদটা একটা পারফেক্ট সংসদে পরিণত হয়। এখন আপনি বলবেন যে একটা দল 45% ভোট পেয়েছে, তারা কিন্তু সরকার গঠন করতে পারছে না। পিআর পদ্ধতির কারণে ছোট ছোট দলগুলো একত্র করার কারণে তারা 65% ভোট হওয়ার কারণে তারা কিন্তু গভর্নমেন্টে চলে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে ওই গভর্নমেন্টটা দুর্বল রাজনৈতিক দলগুলো সবল রাজনৈতিক দলের উপরে সরকার গঠন করবে, তাদের একটা বক্তব্য। আমরা বলছি দেখেন, যদি এরকম দলগুলো একত্রিত হয়ে সরকার গঠনও করে ফেলে, সেখানে কিন্তু আইন সুস্পষ্টভাবে থাকবে, তারা কিন্তু সংসদে নো কনফিডেন্স দিতে পারবে না। তাহলে একটা সংসদ গঠন হয়ে যাওয়ার পরে আপনি এটাকে আবার নো কনফিডেন্স দিয়ে ভাঙার কিন্তু পারবেন না, ভাঙতে পারতেছেন না। তাহলে অন্য বেশি সংখ্যক লোক দল ক্ষমতায় আসলেও, তাহলে বড় দল আপনি যাদেরকে বলছেন,
তারা ক্ষমতার বাইরে থাকলেও রাষ্ট্রের কোনো কিন্তু অসুবিধা হবে না। এখন আমাদের আমি আমার চট্টগ্রামের মিরেশ্বরাইতে বলেছি, এখন আমরা নির্বাচনের হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেরকম ঘোষণা দিয়েছিল, যেদিন হারছে সেদিনে বলছে যে গামছা বাইন্দা নামিয়া পড়ো। এখন যদি আপনি একই পদ্ধতিতে থাকেন, তাহলে আমি যখন জিতবো না তখন আমি বলবো যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, সুতরাং গামছা বাইন্দা নামিয়া পড়ো। তাহলে যেদিন সরকার গঠন হবে তার পরের দিন থেকে গভর্নমেন্টের বিরুদ্ধে কনস্পিরেসি স্টার্ট হবে। ওখানে বোমা ফুটবে, ওখানে গাড়ি আগুন জ্বলবে, ওখানে এইটা হবে, ওখানে সেটা হবে। তাহলে আমরা আবার পুরাতন রাজনীতিতে ফিরে যাচ্ছি। এই জন্য ভিআর পদ্ধতিতে কথাটা এখানে বলা আছে, যদি সকল দল অংশগ্রহণ, সারা জীবন বড় একটা রাজনৈতিক দল করে আসছে, এমনি বড় রাজনৈতিক দলের লেজ না ধরলে সে সংসদে যাইতে পারে না এবং মন্ত্রী হওয়ারও সুযোগ হয় না। তাহলে কি হবে? একটা রাজনৈতিক দল সারা বছর রাজনীতি করার পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পার্টিসিপেশনে তার মিনিমাম তো অধিকারটা আছে। এটাই কিন্তু বলা হচ্ছে যে না, আমরা সেখানে সবাই অংশগ্রহণ করি এবং তাদেরকেও সেখানে আমরা নিয়ে আসি। এখানে আমি আরেকটা কথা বলছি, ফেয়ার পদ্ধতির নেগেটিভ জিনিস আপনারা যেটা আরও যে জিনিসগুলো বলতে চাচ্ছেন, যে জনগণ তাহলে বেশি সংখ্যক ভোট যাদেরকে দিল তারা তো ক্ষমতায় যেতে পারলো না, তাহলে কি হলো? আমরা বলছি বাংলাদেশের রাজনীতির ট্রেন্ডই হলো এরকম, যারা বেশি সংখ্যক ভোট পায়, বেশি আসন পায়, ছোট দলগুলো তাদের সাথে কিন্তু লিয়াজু করে। আপনার এটা মনে করার কোনো কারণ নেই একবার 7-5-14 মিলাইলে তারা সব ক্ষমতায় চলে যাবে, কিন্তু এটা কখনোই হবে না। যারা বেশি সংখ্যক ভোট পাবে, বেশি তাদের সংসদ থাকবে, ছোট দলগুলো তাদের সাথে কিন্তু কোয়ালিশন করবে। আর ওই সরকার গঠন করার জন্য আমাদের প্রচলিত আইন অনুসারে যারা বেশি ভোট পেয়েছে, বেশি আসন পেয়েছে, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার ইনভাইটেশন দিবে। তাহলে আপনারা ছোট দলগুলো মিলে বড় দলকে হারিয়ে ছোট দলরা ক্ষমতায় চলে যাবে, এই আশঙ্কা করারও আমি কোনো কারণ দেখছি না। এখন আসুন, এই ফেয়ার পদ্ধতি নির্বাচনটা যদি আমরা করতে পারি আর না পারি, কিন্তু আমাদের একটা জিনিস সুস্পষ্টভাবে করতে হবে, বিপ্লব হয়েছে, লড়াই হয়েছে, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। যারা যে আইন দিয়ে আপনার একটা ডিক্লারেশন দিলেন, যেহেতু ছাত্ররা মিলিয়ে এই যুদ্ধ করেছে, সেহেতু তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা করা যাবে না। আপনি এতটুকু লেখি বসে থাকলে এইটার কোনো আইনগত ভিত্তি নাই, এর দ্বারা কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে? এটাকে অবশ্যই আপনি প্রোক্লামেশনের মাধ্যমে, প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে আইনি ভিত্তি হিসাবে এটাকে দিতে হবে। না হলে আপনি এটা কেন ঘোষণা করলেন? আমরা সাধারণ মানুষ এজ এ লয়ার হিসেবে বুঝি, দুইটা পার্টির আমরা একটা চুক্তি করলাম, যেহেতু আপনি ব্যবসা করবেন, সেহেতু আপনি এত লক্ষ টাকা দিবেন, এইভাবে আমরা কোম্পানিটা দাঁড় করাবো। এতটুকুর ভিতরে লেনদেন হয়ে গেল, কিন্তু যদি এটা রেজিস্ট্রেশন না হয় তাহলে এই চুক্তির কোনো আইনগত বৈধতা থাকবে না। তাহলে এটা একটা জাস্ট একটা বক্তব্য হলো। এই বক্তব্য দ্বারা যুদ্ধ যারা করেছে, লড়াই যারা করেছে, তাদের স্বার্থ কিন্তু ইনশিওর হবে না। সেজন্য আমরা বলছি এটাকে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে আপনি এই জায়গায় নিয়ে আসবেন। এখন আপনি বলবেন আমাদের সংবিধানে তো নাই, ফেয়ার পদ্ধতিও নাই, এটাও নাই। আমি বলছি আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী ফালিয়ে যাওয়ার বিধানও নাই। আমাদের সংবিধানে বাংলাদেশের একসাথে সব সংসদ সদস্যকে বাদ করে দিয়ে সব চেয়ারম্যানকে আউট করে দেওয়ার কোনো বিধান কোনো আমাদের আইনে নাই। আমাদের আইনে বলা আছে, কোনো যদি চেয়ারম্যান সে যদি দায়িত্ব পালন করতে না পারে, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তার সিস্টেমেটিক তাকে কিন্তু অপসারণ করতে হবে। আমরা বাংলাদেশে একসাথে সব করে দিয়েছি। এই ক্ষমতাটা আমাদেরকে কে দিয়েছে? এইটা দিয়েছে আমাদেরকে সুপ্রিম কোর্ট। এই সংবিধানের গার্ডিয়ান হলো সুপ্রিম কোর্ট। যারা আজকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে রিজাইন দিয়ে চলে গেছেন, তারা যাওয়ার আগে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করে গেছে। সে কাজটা হলো এই, ওনারা একটা অনলাইনে মিটিং করেছেন। রাষ্ট্র পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, রাষ্ট্রের আর কোনো চলার কোনো রাস্তা নাই, সংবিধান ডেডলক। ঠিক সেই সময় ওনারা একটা মিটিং করে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা রেফারেন্ডাম দিয়ে আপনার সেই প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট এটা অ্যাপ্রুভ করার সাথে সাথে এখন প্রেসিডেন্টের আদেশে আপনি যেটাই জারি করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেটাই দিয়ে আপনি ইলেকশন করতে পারবেন। এটাকে আপনি ফিয়ার নিয়ে আসতে পারবেন। এখন যেখানে আমাদের ঐক্যমত কমিশন আছে, বারবার মিটিং হয়েছে, সবাই মিলে ঐক্যমত হয়েছে, যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেই বিষয়ের সাথে সাথে প্রোক্লামেশন আপনাকে দিতে হবে। এটাই হলো যে জুলাই বিপ্লবের মূল কথা। যে বিষয়ে ঐক্যমত হয়ে গিয়েছে সেটার সাথে সাথে পাস হবে, যেটা পাস হয়ে গিয়েছে এটা আইনে চলে আসবে। এইটা নিয়ে যদি
ডিলে করা হয় তাহলে মনে করতে হবে নতুন করে রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র শুরু হচ্ছে। এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, আমি আজকের এই সমাবেশ থেকে, এই সেমিনার থেকে বলছি, ষড়যন্ত্র করে কেউ বেশি দিন ক্ষমতায় আসতেও পারবে না, যেতেও পারবে না। এটা কিন্তু যোদ্ধারা বুঝে গিয়েছে। যেখানে কিন্তু ষড়যন্ত্র শুরু হবে সেখান থেকে কিন্তু নতুন করে যুদ্ধ শুরু হবে। আমি বারবার বলছি, আমরা আর কোনো যুদ্ধ চাই না, আমরা আর কোনো লড়াই চাই না, আমরা আর কোনো মায়ের বুক খালি হোক চাই না। আমরা চাই না আমাদের কোনো প্রধানমন্ত্রী আর পালিয়ে যাক। আগের প্রধানমন্ত্রী পালিয়ে তো ইন্ডিয়া গেছে, সামনের প্রধানমন্ত্রী কোথায় যাবে? কারণ এখন আমরা বুঝে গেছি যে বিমান যোগে ফালাতে যায়। আগে আন্দোলন, সামনের যে আন্দোলন হবে, আমরা কিন্তু আগে বিমানবন্দর দখল করিব, তাহলে কি হবে? সুতরাং সামনের ফালানোর রাস্তা যদি বন্ধ করতে হয়, এই প্রোক্লামেশনকে, এই জুলাই সনদকে আইনে রূপান্তরিত করার জন্য প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে একটা ডিক্লারেশন দিয়ে বাংলাদেশটাকে স্থিতিশীল করতে হবে। আর যে সমস্ত বিষয় সবাই একমত হয়েছে সেই বিষয়গুলো আইনে আসবে, এই প্রত্যাশা করি। সেমিনারে আজকে যারা অংশগ্রহণ করেছেন, আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, এবং তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্যের ইতি টানছি। খোদা হাফেজ।